ওকে, সো আমরা আমাদের লাস্টের লেকচারের ধারাবাহিকতায় আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যেই চ্যাপ্টারটা করতেছিলাম ওইটারই কন্টিনিউ করতেছি। আজকে আমরা প্রায় শেষ করে ফেলবো, অথবা শেষ করেই ফেলবো, অথবা প্রায় শেষ করে ফেলবো। চলেন যতদূর আগাইতে পারি শুরু করা যাক। আমরা গতদিন দেখছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া দুই ধরনের, একটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এরিয়াস, আর একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাসেস। সো আমরা গতদিন মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এরিয়াস এর মধ্যে কম্পোজিট বডির ক্ষেত্রে বা কম্পোজিট এরিয়ার ক্ষেত্রে কিভাবে করতে হয়, তারপরে ইন্টিগ্রেশন দিয়ে কিভাবে করতে হয়, এবং নরমালি কিছু স্ট্যান্ডার্ড ফিগারের জন্য কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায় সেটা দেখছি। তারপরে আমরা শুরু করছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ম্যাসেস। এখন আমরা ওইটা ধারাবাহিকতায় কয়েকটা ফিগার আমরা অলরেডি করে আসছি, এখন তারপরে ফিগারটা করতেছি। এখানে আমাদের প্রশ্ন বলতেছে derive an expression for the moment of inertia of a thin homogeneous disk about the diametral axis through the centroid। মানে আমরা বুঝতেই পারতেছি এটা এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতেছে। আর এখানে একটা জিনিস নোটেবল, সেটা হচ্ছে থিন হোমোজেনাস ডিস্ক। ওকে, থিন হোমোজেনাস ডিস্ক, তার মানে আমরা বলতে পারি যে ডেল এইচ খুবই স্মল। এটাকে ডেল এইচ বলুক, কেউ ডেল টি বলুক, থিকনেস যেটাই বলুক না কেন সেটা হচ্ছে খুবই স্মল হবে। আর রেডিয়াস আছে, আহ, সেটাকে আমরা ধরে নিতে পারি ক্যাপিটাল আর অথবা স্মল আর। এখন আমরা এটারই ডিরাইভ করতে যাচ্ছি ইন্টিগ্রেশনের সাহায্যে। আমরা সবাই জানি যে এটা আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে খুব ইজিলি বের করতে পারি, বাট এটাই যদি ইন্টিগ্রেশন দিয়ে করতে বলে তখন আমরা কিভাবে করব, সেটার জন্য আমরা যে কাজ সবসময় করে আসছি সেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল এলিমেন্ট কাটছি, এবং ডিফারেনশিয়াল এলিমেন্ট কাটার পরে ওইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যেতে পারি। সেটা করার জন্য এখানে আমরা যে কাজ করতেছি, যে এখানে ছোট্ট একটা এলিমেন্ট কাটা হইতেছে, এইটার কে বললাম এক্স অ্যাক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই যে পুরুত্বের অংশটা আমরা কাটতেছি ওইটা হচ্ছে ডি থেটা পুরুত্বের। ওকে, থিটা অ্যাঙ্গেল যে ডি থেটা পুরুত্বের একটা অংশ আমরা কেটে ফেলতেছি। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে এইটার ক্ষেত্রে অবভিয়াসলি আমি কি বলছি, এটা একটা পুরুত্ব বা থিকনেস আছে, যে পুরুত্ব বা থিকনেস আছে। যদি পুরুত্ব বা থিকনেস থাকে তাহলে এটার একটা ক্ষুদ্র ভলিউম থাকবে, এই ছোট এরিয়ার সাথে এই হাইট গুণ করে দিলে আমরা ভলিউমটা পাবো। সেই ভলিউমটা কত হবে ওটা আমরা যদি একটু এই পাশে বের করে আনি, সেটা হচ্ছে ডিভি হবে এক্স ডি থেটা ইন্টু ডিএক্স। এটা আসলে আমরা কি করলাম যদি ভালো করে খেয়াল করেন, যে এখান থেকে যদি আমরা এক্স দূরত্বে যাই, যে এইটুকু অংশকে যদি আমি ডিএক্স বলি, তাহলে এটার এরিয়া যেটা হবে সেটা হচ্ছে এক্স ডি থেটা ইন্টু ডিএক্স, তার সাথে আমরা হাইট গুণ দিব, সেটা হচ্ছে ডেল এইচ। বোঝা গেছে না যে এই যে এক্স ডি থেটা মানে হচ্ছে এস ইকুয়াল টু আর থেটা দিয়ে আপনি এক্স ডি থেটা পাইতেছেন, তার সাথে এই ব্রেড বা হচ্ছে পুরো প্রস্থ গুণ করলাম কত ডিএক্স, আর তার সাথে হাইট গুণ করলাম ডেল এইচ। এটা বুঝছেন কিনা দেখতে হবে,
যেখানে আমরা এই ছোট্ট যে অংশটা কেটে নিয়ে আসছি, এখান থেকে যে এই যে ছোট্ট অংশ কেটে নিয়ে আসছি, প্রথমে এইটা বের করছি হচ্ছে এক্স ডি থেটা। কেন? কারণ এই অ্যাঙ্গেল হচ্ছে আমাদের ডি থেটা, আর যত দূরত্বে যাচ্ছে ওইটা হচ্ছে এক্স, সো ওইটা এক্স ডি থেটা। আর এই জিনিসটাকে আমরা অলরেডি বলতেছি ডিএক্স, আর হাইটকে বলতেছি ডেল এইচ, যেটা টপ ভিউ থেকে দেখা যাচ্ছে না। সো এখান থেকে আমরা বুঝলাম যে ডিভি ইজ ইকুয়াল টু এক্স ডি থেটা ডিএক্স ইন্টু ডেল এইচ। এখন ডিএম যখন করতে হবে, রো ডিভি করে দিতে হবে। আচ্ছা, রো ডিভি করতে হবে। রো হচ্ছে ডিভি হচ্ছে এক্স ডি থেটা ডিএক্স ডেল এইচ। ওকে, ফাইন। এবং রো এর ভ্যালু কত? রো হচ্ছে এম ডিভাইডেড বাই পাই ক্যাপিটাল বাই স্মল আর স্কোয়ার ডেল এইচ ইন্টু এক্স ডি থেটা ডিএক্স ডেল এইচ। এখান থেকে আমরা দেখতেছি যে ডেল এক্স কেটে যাচ্ছে এবং আমরা পালাম এম বাই পাই আর স্কোয়ার এক্স ডিএক্স ডি থেটা, ইজন্ট ইট? এটাই পাবো। এখন এই জিনিসটাকে যদি আমরা ইউজ করি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য, সেটা আমরা পাবো, সেটা হচ্ছে আই এক্স। এখন এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস যেটার ক্ষেত্রে করি না কেন, আমাদের করতে হবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি করি, চলেন ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি করি, তাহলে ওইটার পারপেন্ডিকুলার ডিসটেন্স দিতে হবে, সেটা হবে আমাদের এক্স কস থেটা। খেয়াল করি যে আই ওয়াই যদি আমরা বলি, তাইলে আমাদের সূত্র কি? ডিএম আর স্কোয়ার। এখন আর হচ্ছে আমাদের ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়, সেটা কত? সেটা হচ্ছে এখানকার এক্স কস থেটা। ইন্টিগ্রেশন ওকে। এখন ডিএম এর ভ্যালু যখন আমরা বসাবো, তখন আমরা যদি ভালো করে খেয়াল করি, তাহলে দেখেন এখানে দুইটা ডিফারেনশিয়াল অপারেটর আছে, একটা ডিএক্স একটা ডি থেটা। এখন আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা ডাবল ইন্টিগ্রেশন ইউজ করি না, বাট এখানে আমরা ডাবল ইন্টিগ্রেশন ইউজ করব। এখানে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের বিষয়টা এমন হয়, দেখি এক্স কস থেটার হোল স্কোয়ার এম বাই পাই আর স্কোয়ার এক্স ডিএক্স ডি থেটা। এক্স এর লিমিট যাবে কত থেকে কত পর্যন্ত? এক্স এর লিমিট যাবে 0 থেকে আর পর্যন্ত। আর এটা লিমিট যাবে 0 থেকে 2 পাই পর্যন্ত। কেন? কারণ থেটা আমরা পুরা 360 ডিগ্রি ঘুরে আসতে চাচ্ছি। যদি সেটা হয়, তাহলে আমরা খেয়াল করে দেখি যে এটা ইন্টিগ্রেশন কিভাবে আমরা করতে পারি। প্রথম কথা হচ্ছে এক্স এর জিনিসটা আমরা আগে করে ফেলবো। তার জন্য আমরা কনস্ট্যান্ট গুলোকে আগে বের করে দিই। এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এক্স এর কাজ যদি করে ফেলি, তাহলে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার বাই 2, লিমিট যাবে 0 থেকে আর পর্যন্ত, কারণ এক্স এর লিমিট 0 থেকে আর। এবং আমাদের একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে 0 থেকে 2 পাই। আচ্ছা আচ্ছা, সরি, এখানে এক্স অলরেডি কিউব ছিল, সো এটা এক্স 4/4 হবে। আমি এটা খেয়াল করিনি, এর মধ্যে একটা এক্স আছে। সো এই এক্স স্কোয়ার আর এই এক্স মিলে এক্স কিউব, সো আমাদের থাকে হচ্ছে এক্স 4/4, 0 থেকে আর লিমিট যাবে, এবং এখানে আমরা পাচ্ছি cos স্কোয়ার থেটা ডি থেটা। খেয়াল করি যে এখানে আমরা টেকনিক্যালি পাইতেছি এম আর এর পাওয়ার 4 ডিভাইডেড বাই পাই এম, আচ্ছা, পাই আর স্কোয়ার ইন্টু 1/4।
আচ্ছা, এইদিকে ইন্টিগ্রেশন যেটা থাকতেছে 0 থেকে 2 পাই cos স্কয়ার থিটা কে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা এটা একবারে আমরা কেটে দিই। আচ্ছা হাফ তো আমরা বের করে নিয়ে আসছি, এখানে 1 থাকতেছে, তো এখানে আমাদের টেকনিক্যালি থাকে হচ্ছে 2 পাই। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি mr স্কয়ার বাই 4। আচ্ছা এটা যদি আপনারা আরেকবার রিক্যাপ করি, তার কারণ হচ্ছে এটা আমাদের ডাবল ইন্টিগ্রেশন আছে। প্রথমে আমরা ছোট্ট একটা অংশ, এই যে এই ভলিউমটা বের করে নিয়ে আসছি। এটা আমরা কিভাবে বের করছি বললাম যে x d থিটা মানে লেন্থ, dx হচ্ছে ব্রেথ, আর dlh হচ্ছে হাইট। সো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এটা করলে আমরা ভলিউম পেয়ে যাচ্ছি। এখন ভলিউমকে আমরা যখন রো দিয়ে গুণ করতেছি, রো মানে হচ্ছে ডেনসিটি, ম্যাস ডেনসিটি, যে এই পুরাটার ডেনসিটি কত, ওইটার সাথে আমরা ওই ছোট্ট ভলিউম যদি গুণ করি তাহলে আমরা ছোট্ট ম্যাস পাবো। এখন এইটা আবার কি, এটা হচ্ছে টোটাল ম্যাস ডিভাইডেড বাই টোটাল ভলিউম। টোটাল ম্যাস কত, টোটাল ম্যাসকে যদি আমরা ক্যাপিটাল এম বলি, আর টোটাল ভলিউম কত হবে, টোটাল ভলিউম হবে পাই আর স্কয়ার এইচ। কারণ ডিএল এইচ হবে কেন, কারণ 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 হচ্ছে যে এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা সিলিন্ডার। আপনি বলতে পারেন যে এরকম 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 করে এরকম একটা সিলিন্ডার মতো আছে। সো এই জন্য আমরা ওইটার হাইট হচ্ছে ডেল এইচ, আর রেডিয়াস হচ্ছে আর। সো ওই দিক থেকে আমরা বলতে পারি যে এটা হবে হচ্ছে পাই আর স্কয়ার ডেল এইচ। যদি সেটা হয় তাহলে এখান থেকে আমরা পাই আর স্কয়ার ডেল এইচ পাইলাম, তারপর ডেল এস কেটে যাবে। এই পর্যন্ত আমরা বুঝছি। বোঝার পরে আই ওয়াই মানে আমি যখন ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে নিব তখন এই ডিসটেন্সটা নিতে হবে, এটা। সো এটা নেওয়ার জন্য আমরা কি করছি, এক্স কস থিটার হোল স্কয়ার ইনটু ডিএম। যদি সেটা করি, তারপরে আমরা ডিএম এর ভ্যালু যখন বসাইছি তখন যেহেতু দুইটা ডিফারেন্সিয়াল, সো এই জন্য আমাদের দুইবার ইন্টিগ্রেট করতে হচ্ছে। একবার এক্স এর সাপেক্ষে, তখন আমাদের লিমিট 0 থেকে আর, একবার থিটার সাপেক্ষে, তখন আমাদের লিমিট 0 থেকে 2 পাই। যদি সেটা হয়, কনস্ট্যান্ট গুলো বের হয়ে আসছে m বাই পাই আর স্কয়ার। তারপরে আমরা এক্স এর ইন্টিগ্রেশন করছি, যেহেতু কিউব ছিল, এক্স 4/4 0 থেকে আর হয়ে গেছে, হয়ে আমরা এই জিনিসটা পাইছি। আর এদিকে cos স্কয়ার থিটা, সো আমরা অবভিয়াসলি জানি যে 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এখানে যখন আপনি ভ্যালু বসাবেন তখন আপনি দেখবেন যে এখান থেকে আমরা পাইতেছি হাফ বের করে নিয়ে এসে এর মধ্যে 2 পাই থেকে যাচ্ছে, আর 2 পাই থেকে গেলে এখান থেকে পাই পাই আউট, তারপর 2 4 এবার স্কয়ার বাই 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবে আমরা এটার অ্যান্সার করতে পারি। চলেন এর পরের প্রবলেমে যাওয়া যাক। বলতেছে derive an expression for the moment of inertia of a right circular homogeneous cone. বলতেছে derive an expression for the moment of inertia of a right circular homogeneous cone about an axis through its apex and parallel to the plane of the base. About an axis through its apex, about an axis through its apex, apex বলতে আমরা বুঝাইতেছি এই পজিশনটাকে। ঠিক আছে, রাইট সার্কুলার কোন আছে একটা হোমোজেনাস কোন, এই জিনিসটা হচ্ছে তার টপ ভিউ, আর এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ, যেটাই বলেন না কেন। এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স। অ্যাপেক্স এর কি বলছে, পাসিং থ্রু অ্যাপেক্স, অ্যাপেক্স এর সাথে পাস করতে হবে, অ্যাপেক্স দিয়ে পাস করতে হবে, এবং বেজ এর প্যারালাল হতে হবে। দেখেন এটা যদি আমার বেজ হয় তাহলে এটা হচ্ছে আমাদের বেজ এর প্যারালাল। সো এই অ্যাক্সিস এর সাপেক্ষে যে এক্স বলতেছি, এই
এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এটা খুবই ইজি, আমরা যেটা বুঝতে পারতেছি তাদের জন্য খুবই ইজি। চলেন কিভাবে ইজি ওটা দেখি। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা ওই অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যে ছোট্ট একটা অংশ কেটে নিয়েছি। সো ওইটার ধারাবাহিকতায় আমরা এখানে ওই সেম কাজই করতেছি, যে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই দূরত্বে যে ডিওয়াই পুরুত্বের একটা অংশ কেটে আনছি। যদি কেটে আনি তাইলে ওইটার ভলিউম কত হবে, ওইটার ভলিউম আমরা বের করতে পারি এভাবে। এই জিনিসটাকে যদি আমরা এক্স বলি আর এটাকে যদি ডিওয়াই বলি, তাহলে এই জিনিসটা আসলে কেমন জিনিস? এই জিনিসটা আসলে একটা এরকম ডিস্ক, তাই না? কোণের মধ্য থেকে যদি আপনি একটা সলিড কোণ থেকে এরকম কেটে আনেন তাহলে এটা হবে হচ্ছে একটা ডিস্ক। যদি ডিস্ক হয় তাহলে এটার ভলিউম কত হবে? এই জিনিসটা যদি এক্স হয়, এক্স বলেন আর বলেন যাই বলেন না কেন, আর এই জিনিসটা যদি ডিওয়াই হয় তাহলে আপনার ভলিউম আসছে পাই এক্স স্কোয়ার ডিওয়াই। এখন কথা হচ্ছে যে এক্স ও আমাদের ভ্যারিয়েবল, ওয়াই ও হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। সো টু ভ্যারিয়েবলকে ওয়ান ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, এটা আমরা ইজিলি পারি, যেটা আমরা এই সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বারবার বারবার করেই আসতেছি একই জিনিস। সেটা হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এই পুরোটা হচ্ছে যদি আর বলি, আর সেটা হচ্ছে এইচ। সো এখান থেকে আপনি এক্স এর ভ্যালু পাইতেছেন আর ওয়াই বাই এইচ, আর স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এইচ স্কোয়ার ডিওয়াই। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি, এই যে ছোট্ট একটা অংশ। এটার জন্য আমরা আসলে কি করতেছি দেখেন তো, এই যে এইরকম একটা অ্যাক্সিস আছে এবং এইখানে ছোট্ট একটা ডিস্ক আছে। এখন আমরা বলতেছি যে আমি এই স্ট্রিপটা নিয়ে কাজ করতেছি, এই জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি। আমার এই অ্যাক্সিসের সাপেক্ষে এই জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। সেটার সূত্র আমরা অলরেডি করে আসছি। সেটা হচ্ছে এই অ্যাক্সিসের ওই যে ডায়ামিটার অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা শিফট করব। তাহলে এই যে ক্ষুদ্র যে আমি তো এতক্ষণ যেটা বলতেছিলাম যে এইখানে ছোট্ট একটা ডিস্ক যেটা আছে, ওইটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে এই অক্ষের সাপেক্ষে। তাহলে আমাদের প্রথমে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে হবে, সেটা কত? একটু আগে করছি এম আর স্কয়ার বাই 4। ঠিক আছে, ডায়ামিট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কয়ার বাই 4। এইটাকে আমার এই ওয়াই ইউনিট শিফট করতে হবে। তাইলে কিন্তু আমরা বলতে পারি যে এই নিচে যে এক্স অ্যাক্সিস ছিল ওই অ্যাক্সিসের সাপেক্ষে এই ছোট্ট অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া। সেটা আমরা কি করব তাহলে? আমরা বলবো যে ডি আই এক্স is equal integration of dm y square by 4 plus dm y square, এটা হবে। এখন এখানে যদি আমরা ix অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, dm আমাদের বের করে আনতে হবে। ওইটার জন্য আমরা বলবো যে dm is equal to rho dv। আর রো মানে m by 1/3 pi r square h। কোণের ভলিউম কত? 1/3 pi r square h। So m divided by 1/3 pi r square h into dv হচ্ছে pi r square y square dy
বাই এইচ স্কোয়ার। এখান থেকে আমরা পাই পাই কেটে ফেলতে পারি, আর স্কোয়ার কেটে ফেলতে পারি। এখান থেকে আমরা পেলাম 3m বাই এইচ কিউব ইন্টিগ্রেশন সরি y স্কোয়ার ডিওয়াই, রাইট? 3m বাই এইচ কিউব y স্কোয়ার ডিওয়াই, এটা পাইতেছি। এই জিনিসটা আমরা এখানে ইউজ করব। এখানে ইউজ করার জন্য আমরা বলবো যে ইন্টিগ্রেশন 3m বাই এইচ কিউব y, এখানে অলরেডি একটা স্কোয়ার আছে, সো y4 dy প্লাস আরেকটা ইন্টিগ্রেশন আসবে 3m বাই এইচ কিউব ইন্টু এখানেও y4 dy। এটাই তো হয় নাকি? ও আচ্ছা, এখানে একটা 1/4 আগে থেকে 4 ছিল, এটা আমরা অ্যাভয়েড করে ফেলছি, এটা এখানে থাকবে। এটার জন্য যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি 3m বাই 4h কিউব ইন্টু লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে, y এর লিমিট 0 থেকে h, এটার লিমিট 0 থেকে h। এখন এটার ক্ষেত্রে আমরা পেলাম h5 বাই 5 প্লাস 3m বাই h কিউব ইন্টু এটার ক্ষেত্রেও পেলাম h5 বাই 5 3m আচ্ছা, একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে, এখানে এটা dm y স্কয়ার হবে না, obviously এটা dm x স্কয়ার বাই 4 হবে। এখানে যদি x স্কয়ার আসে তাহলে হালকা একটু ঝামেলা আছে এখানে। মাত্র যে উত্তর তো মুখস্থ, কিন্তু উত্তর তো মেলা না। দেখা যাক এখানে dix, এখানে ভুল যেটা করছি একবারে ধরতে পারছি, এখানে dm x স্কয়ার বাই 4 হবে। এটা কেন x স্কয়ার হবে, কারণ এই যে অবভিয়াসলি যে dm রেডিয়াস, তো এটার জন্য x, রেডিয়াস x না, y কিভাবে হয়? সো এখানে dm x স্কয়ার বাই 4 যদি হয় তাহলে এখানে আমাদের x এর ভ্যালু ইনপুট দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাইতেছি 1/4 বের করে নিয়ে আসো, ইন্টিগ্রেশন dm হচ্ছে, আচ্ছা একবারে পুরোটাই বের করি, 3m বাই 4h কিউব ইনটু ইন্টিগ্রেশন y স্কয়ার অলরেডি আছে, সো x স্কয়ার, সো r স্কয়ার y এর পাওয়ার 4 বাই h স্কয়ার, এবার ঠিক আছে, প্লাস এখান থেকে আমরা পাইতেছি 3m বাই h কিউব ইন্টিগ্রেশন y এর পাওয়ার 4 dy। এইবার যদি আমরা দেখি যে 3m r স্কয়ার বাই 4h5, এটা 0 থেকে h পর্যন্ত যাবে, সো h5 বাই 5 প্লাস এখানে 3m বাই h কিউব ইনটু h5 বাই 5। এবার সম্ভবত মিলবে, এখান থেকে h5 কাটা, এখান থেকে h5 এখান থেকে স্কয়ার হয়ে যাবে, তাইলে এখান থেকে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে 3m বাই 5, এটা কমন আসতেছে, ইনটু r স্কয়ার বাই 4 প্লাস h স্কয়ার।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো একটা জায়গায় ঝামেলা হচ্ছিল, সেটা হচ্ছে ডিএম বাই ওয়াই স্কোয়ার দেওয়ার কারণে অ্যান্সার অন্যদিকে চলে যাচ্ছিল। সো অবভিয়াসলি ওটা ডিএম এক্স স্কোয়ার হবে, আর বাকি সবকিছু এভাবেই করতে হবে। সেটা অনেক ইজিলি করা যায় এভাবে। চল তার পরেরটা দেখি। এবার বলতে আছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ about a right circular homogeneous form about parallel to centroidal axis. About parallel centroidal axis. আচ্ছা, centroidal axis কিন্তু প্যারালাল হতে হবে, মানে এই যে এক্স প্রাইমের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা জানতে আছে। ওইটারই পরের অংশ, এটা একই সাথে দিছিল। সো সলিউশন যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওই জিনিসটা অলরেডি আমরা দেখে আসছি যে আই এক্স is equal to ix centroidal plus mh square, right? সো এটার ক্ষেত্রে আমাদের ix প্রাইম বের করতে হবে, মানে সেন্ট্রয়েডাল বের করতে হবে। ওটা হবে ix মাইনাস mh স্কয়ার, এবং ix এর ভ্যালু একটু আগে আমরা পেয়ে আসলাম, সেটা হচ্ছে 3m/5 r স্কয়ার বাই 4 প্লাস h স্কয়ার। 3m/5 r স্কয়ার বাই 4 প্লাস h স্কয়ার মাইনাস, আচ্ছা এই h এর সাথে ওই h কে আবার কেউ কনফিউজ না করে ফেলে, তাহলে আবার সমস্যা। এইটার হাইটকে আমরা এখানে d বলি, d স্কয়ার, d স্কয়ার। এবং ডি এর ভ্যালু কত হবে এটা আমরা সেন্ট্রয়েড থেকে অলরেডি জানি যে অ্যাপেক্স থেকে কত ডিসটেন্স হয়। দেখছেন প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে কোরিলেটেড, একটার সাথে আরেকটার কিন্তু মিল আছে, এবং আমরা সবকিছু করেই আসতেছি এর জন্য, যাতে এই চ্যাপ্টারে মানে বুঝতে সমস্যা না হয়। এখানে আমরা পেলাম 3m r স্কয়ার বাই 20 প্লাস 3m h স্কয়ার বাই 5 মাইনাস 9m h স্কয়ার বাই 16। এখান থেকে আমরা অ্যান্সার পাবো 3m/20 ইন্টু r স্কয়ার প্লাস h স্কয়ার বাই 4। Derive an expression for the moment of inertia of a long slender rod about an axis through an end and normal to the long dimension of the rod. আচ্ছা, এটার সলিউশনের দিকে যদি যাই এটা বেশি ইজি, বাট আমরা যেটা করি ওটা হচ্ছে থিন রডের জন্য, কিন্তু এখানে লং স্লেন্ডার রড যেহেতু বলছে আমরা করব হচ্ছে dm is equal to rho dv। ওকে, সো এখানে ডিভি এর জন্য এই যে ক্ষুদ্র অংশ আমরা দেখতেছি এইটার ভলিউম কত, এটার ভলিউম হচ্ছে, এটাকে যদি আপনি একটু টেস্টার ভাবে দেখেন এটা আসলে এরকম, এরকম যে এই এই এরকম একটা ব্লক। ওকে, তো এইটার জন্য আমরা যদি এই পেছনের এরিয়ার সাথে এই ডিসটেন্স গুণ করে দিই তাইলেই কিন্তু আমরা এই ভলিউমটা পেয়ে যাই। ডিভি ইজ ইকুয়াল টু এই এরিয়ার সাথে আমরা ডিএক্স গুণ করলে ডিভি পেয়ে যাবো, এবং এই এরিয়াকে আমরা এ ধরে নিতেছি। ওকে, যদি সেটা হয় তাহলে আমরা বললাম যে রো এ ডিএক্স। এখন পুরা ভলিউম কত, পুরা ভলিউম হচ্ছে এম ডিভাইডেড বাই এর সাথে এল গুণ করতে হবে, তাহলে এম বাই এল ইন্টু ডিএক্স। অবভিয়াসলি এটা হবে, তাহলে আই ওয়াই কি হয়, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম, ডিএম এর জায়গায় আমরা পাইলাম এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। লিমিট কত থেকে কত পর্যন্ত, লিমিট যাবে 0 থেকে l পর্যন্ত। সো m বাই l কনস্ট্যান্ট বের হয়ে আসলো x কিউব, একবার ইন্টিগ্রেট করে দিই 0 থেকে l।
সো এখান থেকে আমরা একবার অ্যান্সার পাবো ml স্কয়ার বাই 3। ওকে, তারপরেরটা কি বলতে আছে অ্যাবাউট এ প্যারালাল সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, মানে ওই যে উল্টাই দিতে হবে, এটা একদম কিছুই না, এগুলো করে আসছে। প্রথমে ওইটা করে তারপরে এটা করতে বলতে আছে। বলতেছে derive an expression for the moment of inertia of a homogeneous cone about its geometrical axis by using integration. What is the corresponding radius of gyration? For the moment of homogeneous cone about its geometrical axis, আচ্ছা এই অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতেছে। সো y অ্যাক্সিস এর সাপেক্ষে আর এটাকে যদি আমি x বলি এবং এই হাইটকে আমরা h বললাম, এটাকে r বললাম, তাহলে y অ্যাক্সিস এর সাপেক্ষে যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে আমি প্রথমে একটা স্ট্রিপ কাটছি, যে স্ট্রিপ। এখন এটার জন্য সেম জিনিস, এটা আসলে কি আমরা সবাই বুঝতেছি, এটা আসলে একটা থিন সিলিন্ডার এরকম, এবং এটার রেডিয়াসকে যদি আমরা r বলি, এই হাইটকে যদি আমরা y dy বলি, তাহলে এটার ভলিউম হবে হচ্ছে পাই আর স্কোয়ার ডিওয়াই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে এটা আর তো অলওয়েজ নেসেসারি না, এটা আরও হইতে পারে, অন্য কিছু হইতে পারে। সো এটা এক্স হবে, সো এটা এখানে এক্স, আবার এখানে এক্স প্রাইম হয়ে যেতে পারে, সেটা ভ্যারি করতেছে ভ্যারিয়েবল, তেমনি ভাবে ওয়াইও ভ্যারি করতেছে, ওয়াইও কোনো কনস্ট্যান্ট না। সো দুইটা ভ্যারিয়েবল আবার চলে আসছে। সো দুইটা ভ্যারিয়েবল যখন চলে আসছে আমাদের আবার দুই ভ্যারিয়েবল থেকে এক ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে, সেটা আমরা খুব ভালো মতোই করতে পারি। এক্স ডিভাইডেড বাই এই যে এই হাইটটা, সেটা কত। সো আমরা আবার ওই একই কাজই করতেছি। এই হাইটটাকে যদি আমি y বলি, তাহলে আমরা বলতে পারি যে x বাই y ইজ ইকুয়াল টু r বাই h। সো এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু পাইলাম r y বাই h। পাই r স্কোয়ার y স্কোয়ার dy বাই h স্কোয়ার। dm কি হবে, রো dv m বাই 1 বাই 3 পাই r স্কোয়ার h, সেম। আচ্ছা একটু সাইডে লিখি, ধরতেছে না। 3m বাই পাই r স্কোয়ার h ইন্টু এখান থেকে পাই r স্কোয়ার y স্কোয়ার বাই h স্কোয়ার dy। পাই আর স্কোয়ার কাটা গেল, তার মানে আমরা পেলাম 3m বাই h কিউব y স্কোয়ার dy। এখন iy হবে হচ্ছে dm x স্কোয়ার বাই 2। কেন, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই একটা ডিস্কের সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, যদি আপনাদের মনে থাকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে। এখন ডিএম এর ভ্যালু আমাদের সুন্দর মতো বসাই দিতে হবে, যদি বসাই দিতে পারি তাহলে আমাদের হয়ে গেছে।
3m by h cube y square dy। আগে একটা 2 ছিল, 2টা এখানে রেখে দিই, 3/2m। তাহলে আমরা পেলাম 3m বাই y লিমিট 0 থেকে h পর্যন্ত 2h কিউব ইনটু এটার ক্ষেত্রে আমরা পেলাম, আচ্ছা ভালো মতো করি, y কিউব বাই 3 0 থেকে h x by y is equal to r by h, x equal to ry by h। x এর জায়গায় আমরা r স্কয়ার y স্কয়ার বাই h স্কয়ার লিখতেছি, বিএস লিখতেছি ফাইন h কিউব 3m by pi r স্কয়ার h এবং হচ্ছে pi r স্কয়ার y স্কয়ার r স্কয়ার কাটা, এখান থেকে h কিউব থাকতেছে y স্কয়ার dy থাকতেছে y স্কয়ার y কিউব বাই 3 থাকতেছে pi x স্কয়ার pi x স্কয়ার dy, y দূরত্বে যে dy পুরুত্বের অংশ কেটে নিয়ে আসা হয়েছে, সো x by y is equal to r by h, ঠিকই তো আছে। সো pi x স্কয়ার x স্কয়ার x স্কয়ার জায়গায় r স্কয়ার y স্কয়ার বাই h স্কয়ার dy বাই 3m by pi r square h, with the pi r square কাটা গেছে, 3m by h cube y square। So what's the problem? ও এই যে আমি এইটুকু লিখতেছি কিন্তু x স্কয়ার কেন লিখতেছি, ফাক, x স্কয়ার r স্কয়ার y স্কয়ার বাই h স্কয়ার dy। সো এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে আর স্কয়ার এখানে থাকবে এবং এখান থেকে y4 ইন্টিগ্রেশন y4 dy লিমিট 0 থেকে h। আর এখান থেকে আমাদের h5 আসতেছে, so 3m r square by 2h5 into h5 by 5, এটা কাটা 3/10 m r square। এখানে বলতেছিলাম ওকে রেডিয়াস অফ জাইরেশন বের করতে, সো এটা আমরা অন্য কালিতে দেখাতে পারি। 3/10 m r square is equal to m k square, k is equal to root over 3/10 into এরপরটা
আহ, আমরা 5 মিনিট পরে শুরু করতে পারি।
বলতেছে by direct integration determine the moment of inertia of a homogeneous right circular cylinder about a diameter of its base. The height is h and the radius is r. Let the differential element be a thin disk parallel to a base. মানে অনেক কিছু বলে দিছে। এখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলতেছে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে। যদি মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, এবং প্যারালাল টু বেস, প্যারালাল টু সেন্ট্রয়েড, dix হবে dix সেন্ট্রয়েডাল প্লাস এম ডি স্কোয়ার। এটা করতে পারলেই কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এটা আমরা কিভাবে করতে পারি সেটার জন্য dix সেন্ট্রয়েডাল কি হবে, সেটা হবে হচ্ছে dm r স্কোয়ার বাই 4। কারণ একটু আগে দেখছি যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের ডায়ামিটার দিয়ে গেলে সেটা যদি ডিস্ক হয়, আমাদের বলে দিচ্ছে ডিস্ক দেখতে, তাহলে সেটা হয় এম আর স্কোয়ার বাই 4 প্লাস যেহেতু এটা শিফট করতেছি অবভিয়াসলি এটা কি হবে, ডিএম হবে, কারণ আমরা ডিএম দিয়ে কাজ করতেছি, ডিএম ইন্টু ডি স্কোয়ার। আচ্ছা, এটা জেড বলতেছে, যেহেতু এখানে জেড ডিনোট করে দিছে, আমরা জেড নিয়ে কাজ করি, ডিএম জেড স্কোয়ার। এখান থেকে আমাদের যে কাজ করতে হবে, আই এক্স যদি পেতে চাই এটার ইন্টিগ্রেশন করতে হবে, ডিএম আর স্কোয়ার বাই 4 প্লাস ডিএম জেড স্কোয়ার। সবই ঠিক আছে, বাট আমাদের এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডিএম কত। ডিএম হচ্ছে রো ডিভি, রাইট? আর ডিভি কত হবে, ডিভি হবে হচ্ছে জেড দূরত্বে যে, যেহেতু ডিজেড পুরুত্বের অংশ কেটে নিয়ে আসতেছে এবং এটা হচ্ছে 2r, সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটার এরিয়া হবে হচ্ছে, এটা হবে পাই রো ইন্টু পাই আর স্কোয়ার ডিজেড, এবং রো হবে এম ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাই আর স্কোয়ার ডিজেড। সো পাই আর স্কোয়ার আউট, m by h into dz। চলেন এরপরে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা দেখব যে ইন্টিগ্রেশন dm এর ভ্যালু আমরা পেয়ে গেছি, m r square by 4 4h dz প্লাস ইন্টিগ্রেশন z এর লিমিট কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, 0 থেকে h, 0 থেকে h। আর এখান থেকে আমরা পাবো dm এর জায়গায় আমরা লিখবো হচ্ছে m by h z স্কয়ার dz। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি m r স্কয়ার বাই 4h ইন্টু dz কে করলে আমরা h পাবো প্লাস m বাই h একবারে করলাম h কিউব বাই 3। সো আমরা অ্যান্সার পাইতেছি m r স্কয়ার প্লাস m h স্কয়ার বাই 3। সরি সরি m r স্কয়ার বাই 4 আছে, কি ভাই সব ফালাই ফালাই দিচ্ছি। আচ্ছা, m r স্কয়ার, তাহলে আমরা এখান থেকে লসাগু যদি নিই m বাই 12 আমরা পাবো 3 আর স্কয়ার যোগ 4 এইচ স্কয়ার। এটা মনে রাখতে পারেন অ্যান্সার হিসেবে। আমি সবগুলোর অ্যান্সার মনে রাখতাম, যদি পরীক্ষায় অ্যান্সার ভুল হয়ে যায় তখন চেক করতে পারি যে আদৌ ঠিক আছে কিনা, কোথাও ভুল করছি কিনা, নাহলে তো আর ধরতেও পারলাম না যে ভুল করার জন্য।
এটা মনে রাখবো আমরা। তারপরে এটা মনে রাখবো, এটা তো মনে আসছেই, এটা মনে আসছেই, এটা মনে রাখবো। আচ্ছা, এটা আরেকটা, ওইটারই পরের পার্ট। ওই যে ওই একই জিনিস প্রতিবার যেটা করা লাগতেছে ওইটাই করতে হচ্ছে আমাদের। আই এক্স ইজ ইকুয়াল টু আই এক্স বার প্লাস এম ডি স্কোয়ার। সো আই এক্স বার ইজ ইকুয়াল টু আই এক্স মাইনাস এম ডি স্কোয়ার। আই এক্স কত পাইছি, এম বাই 12 3, এম বাই 12 3 আর স্কোয়ার যোগ 4 এইচ স্কোয়ার মাইনাস এম ডি আসলে কত, এইচ বাই 2 এর হোল স্কোয়ার, সেন্ট্রয়েড হইলে এটা হবে এইচ বাই 2, এটা তো আমাদের ডি। এম আর স্কোয়ার বাই 4 প্লাস এম এইচ স্কোয়ার বাই 3 মাইনাস এম এইচ স্কোয়ার বাই 4। তাহলে আমরা পাবো হচ্ছে m by 12 3r square plus h square। এটা ইম্পর্টেন্ট। Oh my god. বলতেছে find the radius of gyration about the z axis of the following masses। z axis কোনটা, z axis হচ্ছে এটা, এটা x axis, এটা y axis। ডিসটেন্স সবকিছু বলে দিছে। আচ্ছা, এখানে আমাদের কি কি জিনিস আছে আমরা যদি একটু ভালো মতো অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে বলতেছে এটা হচ্ছে ক্যাস্ট আয়রন সিলিন্ডার, আর এটা হচ্ছে ব্রাশ রড। সো আমরা এই জিনিসটাকে রড বলে সম্বোধন করবো আর এটাকে সিলিন্ডার বলে সম্বোধন করবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বলতেছে যে সিলিন্ডারের ডায়ামিটার হচ্ছে 6 ইঞ্চ, তাহলে রেডিয়াস কত, 3 ইঞ্চ। বুঝছি। সিলিন্ডারের হাইট কত, 15 ইঞ্চ। ওকে ফাইন। এবং রডের লেন্থ কত, 4 ইঞ্চ। এবং জেড অ্যাক্সিস একটা একটা এন্ড থেকে কত দূরে আছে, 6 ইঞ্চ। আচ্ছা, এটা 4 অবভিয়াসলি ফিট হবে, কারণ হচ্ছে তা না হলে তো হয় না, এটা 4 হইলে এটা 9 কেমনে হবে, সো এটা 4 ফিট। ওকে, সো চলেন আমরা শুরু করি এটা আমরা কিভাবে সলভ করতে পারি। প্রথমে আয়রনের গামার ভ্যালু বলে দিচ্ছে যে ডেনসিটি কত হবে, এবং ওয়েট অফ রড বলে দিচ্ছে, ওয়েট অফ রড নিজে থেকেই বলে দিচ্ছে। এখন ওয়েট অফ রড যদি বলে দেয় তাহলে আমাদের ওয়েট তো লাগবে না, আমাদের কি লাগবে, ম্যাস লাগবে। সো আমরা ম্যাস অফ রড বের করে নিই। ম্যাস অফ রড হবে হচ্ছে ওয়েট অফ রড ডিভাইডেড বাই জি, যেটা আমাদের ফিট বা পাউন্ডে 32.2, সেটা আমরা পাবো 12/32.2 করলে আমাদের আসে 0.373 স্ল্যাব। ওকে ফাইন। সিলিন্ডারের ওয়েটও বলে নাই, সিলিন্ডারের ক্ষেত্রে ডেনসিটি বলে দিচ্ছে। তো সমস্যা নেই, সিলিন্ডারের জন্য আমরা যে কাজ করব, গামা আয়রন ইনটু ভলিউম দিয়ে গুণ করে দেব। গামা হচ্ছে 490 ইনটু ভি হচ্ছে পাই 3 স্কয়ার ইনটু 15 ইঞ্চে আছে। সো আমরা এক কাজ করি, বেটার আমরা যদি এই দুইটাকেও ফিটে দিয়েছি তাহলে একবারে আমাদের পাউন্ডে অ্যান্সার দিবে।
120.26 পাউন্ড। তাইলে ম্যাস অফ সিলিন্ডার কত হবে? এটাকে আমাদের 32.2 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 3.74 স্ল্যাব। এখন কথা হচ্ছে যে আমাদের রডের দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে বের করে দুইটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন রডের ক্ষেত্রে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে রড যদি আমরা বের করতে বলি তাহলে আমরা সেন্ট্রয়েডালের সাপেক্ষে বের করতে পারি কত? এম রড এম এল স্কয়ার বাই 12 প্লাস এম রড ডি স্কয়ার, রাইট? ক্যালকুলেটর লাগবে। এম রড হচ্ছে আমাদের আছে 0.373 ইন্টু এল 4 এর স্কয়ার বাই 12 প্লাস 0.373 ইন্টু ডি হচ্ছে 6, তার মানে এটা 18 হবে। 18/12 এটা কিভাবে হলো? এটা আসলে 4 এর অর্ধেক মানে 4 বারং 48, তার অর্ধেক করলে আপনার পান 24। এই দিক থেকে 24, ওই দিক থেকে 24, রাইট? আর 24 থেকে আবার এই 6 যদি বাদ দিই তাহলে এই ডিসটেন্সটা আমরা পাই হচ্ছে 18। ওই 18 কে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাচ্ছি। ওকে, সেইটার একটা অ্যান্সার আসে, সেটা হচ্ছে 1.34। সিলিন্ডারের জন্য যে বিষয়টা হবে এটা বেশ সহজ। সেটা যদি আমরা করতে চাই তাহলে সিলিন্ডারের জন্য এটা m r স্কয়ার বাই 2 প্লাস m সিলিন্ডার কিন্তু এই ডিসটেন্সটা হবে হচ্ছে মোট 48 থেকে 6 বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 42 প্লাস 3, 42 প্লাস 3 45। তো m সিলিন্ডার হবে আমাদের 3.74 স্ল্যাগ বাই 2 ইন্টু 3 এর স্কয়ার প্লাস 3.74 ইন্টু ডি হচ্ছে 45 নাকি 48 minus 6 plus 3 45 by 12 এর হোল স্কয়ার।
69.42. আচ্ছা, এটাও কম্পোজিট বডির ক্ষেত্রে বের করতে হবে। বলতেছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ gyration about the z prime axis of the following mass। এখানে ওয়েট অফ রড বলে দিছে, ওয়েট অফ রড যেহেতু বলে দিছে আমরা mass of rod বের করতে পারি। প্রথমে এটা করে ফেলি। আচ্ছা, তেমনি ভাবে কোণের জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে ওয়েট প্রথমে বের করবো। সো ওটা হবে গামা আয়রন ইনটু ভলিউম হবে হচ্ছে আমাদের কোণের। সো গামা আয়রন হবে হচ্ছে 490 ইনটু ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর হচ্ছে 3/12 ইনটু 12/12 পাই আর স্কয়ার এইচ। সো এখান থেকে আমরা পেলাম 490 ইনটু 1/3 pi into 3/12 square into 1, 32.07, 0.99। z অ্যাক্সিসের সাপেক্ষে প্রথমে আমরা ব্রাশ রডের জন্য যেটা হবে সেটা বের করতে পারি। চার গুণ 12 বাই 2 মাইনাস 9, 15। আই গেস এটা বুঝতে পারছেন। 0.84 into 4 square by 12 plus 0.84 into 15 by 12 square, 2.43।
কোণের ক্ষেত্রে যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি তাহলে কোণের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে বাট বেইজের প্যারালাল আমাদের ওইটা লাগবে। কোণের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে বাট বেইজের প্যারালাল, এই যে no not this one, কোণের হ্যাঁ এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু বেজের প্যারালাল 3m/20 r স্কয়ার প্লাস h স্কয়ার বাই 4 এটা লাগবে কেন? তার কারণ নিশ্চয়ই আপনারা বুঝছেন, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে, না বুঝতে পারলে এই আসতে পারবেন না। এই যে এইটাকে আমরা শিফট করতে চাচ্ছি, কোনকে যদি শিফট করতে চাই বাট প্যারালালি শিফট করতে হবে, তাহলে আমাদের এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে, তারপরে এইখান থেকে শিফট করে এনে আসবে। ওকে, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি যে বেজের প্যারালাল বাট গোয়িং থ্রু দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 3m/12, 3m কোণ বাই 12 r স্কয়ার প্লাস h স্কয়ার বাই 4 প্লাস m কোণ b স্কয়ার 0.996/12 r এর ভ্যালু হচ্ছে 3/12 এর হোল স্কয়ার, 3/12 এর হোল স্কয়ার প্লাস h স্কয়ার বাই 4, h হচ্ছে 12/12 তার মানে 1 এর স্কয়ার বাই 4, বেশি ঝামেলা করলাম না, প্লাস m কোণ হবে হচ্ছে 0.996 ইন্টু d হবে হচ্ছে ওইটা হবে হচ্ছে h বাই 4, তাহলে h হচ্ছে 1/4 প্লাস 4 থেকে 9/12 3.5 এর স্কয়ার। এটার অ্যান্সার কত আসে দেখি, 3 into 0.996/12 into 3/12 স্কয়ার প্লাস 1/4 plus 0.996 into 5 স্কয়ার, 12.28। I টোটাল হবে হচ্ছে 14.7। So I total is equal to m total into k square, radius of gyration বের করতে হবে, so k is equal to হবে 14.7, সেটা ফিট স্ল্যাগ ফিট স্কয়ার লিখতে হবে, তো স্ল্যাগ ফিট স্কয়ার এখানে স্ল্যাগ ফিট স্কয়ার m টোটাল কত হবে 0.996 plus 0.84 which is 1.84। 2.83। Oh my god, আজকে সবচেয়ে ভয়ঙ্কর প্রবলেম।
বলতেছে যে the hammer shown in figure 13 consists of a cast iron head and wood handle. The iron head has 450 pound. আচ্ছা, প্রথম থেকে আমরা একটু নোট করতে থাকি যেখানে আমাদের কি কি বলতেছে, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন, এগুলো আমাদের পরে নোট ডাউন করতে সমস্যা হবে। ক্যাস্ট আয়রন হেড, সেইটাকে আমরা হেড বলতেছি, হেড যেটা আয়রন, ওকে, এবং একটা হ্যান্ডেল আছে, এই যে এটাকে আমরা হ্যান্ডেল বলতেছি, যেটা আসলে উডের, ওকে ফাইন, নো প্রবলেম, এটা উডের, এটা আয়রন। দ্য আয়রন হেড হ্যাজ, এটার ডেনসিটি দিয়ে দিছে 450, ফাইন, বলতেছে সেই ইট ইজ এ রেক্টেঙ্গুলার প্রিজম, ফাইন, এরকম শেপ, উইথ এ সার্কুলার হোল, মানে এখানে দেখেন এইখানে একটা হোলের মতো আছে, ফাঁকা, একদম পকেট করে ফাঁকা হয়ে গেছে, কিন্তু এটা দেখেন ট্রান্সপারেন্ট, তার মানে এর মধ্যে কিছু নাই, যদি না থাকে এটা কিন্তু একটা হলো সিলিন্ডার। কি জিনিস? হলো সিলিন্ডার। যদি সেটা হয়, আচ্ছা হলো সিলিন্ডার হোক আর যে সিলিন্ডারই হোক, উই ডোন্ট কেয়ার, এই পুরোটা হলোই হইতে পারে, একদম প্রথম থেকে হ্যান্ডেল শুরু হয়েছে হইতে হইতে একদম শেষ পর্যন্ত চলে গেছে। এখন আবার সলিডও হইতে পারে, হোয়াটএভার, উই ডোন্ট কেয়ার মেইনলি। এখন কথা হচ্ছে যে দ্য উড হ্যান্ডেল হ্যাজ 32 পাউন্ড ফিট কিউব ডেন্সিটি অ্যান্ড ইটস শেপ ইজ এ সিলিন্ডার, এটা আসলে সিলিন্ডার শেপ। Determine the mass moment of inertia about the z axis and the corresponding radius of gyration. আচ্ছা, z axis এর সাপেক্ষে বা সবকিছু বের করতে গেছে। নাও ঝামেলা শুরু, চলেন শুরু করি। প্রথমে আমরা সব অঙ্কের মতো এই অঙ্কের ক্ষেত্রে আমরা ওই ম্যাথ গুলা বের করে নিয়ে আসবো, তাই না? যে আমরা ম্যাথ বের করতেছিলাম, ওরকম ম্যাথ বের করে নিয়ে আসবো। সেটার জন্য প্রথম ইনফরমেশন যেটা আমাদের দিয়ে দিছে সেটা হচ্ছে ডেনসিটি দিয়ে দিছে আয়রন হেডের। সো গামা আয়রন is equal to 450 pounds per feet cube. তাহলে ওয়েট অফ হেড কত হবে? 450 into 1.5 by 12 into 1.5 by 12 into 4 by 12, right? Two point 2.34 পাউন্ড। তাহলে এম অফ হেড হবে কত? by 32.2, which is 0.0727, 0.073 লিখে দিই, 0.073 স্ল্যাগ। এখন the wood handle has এত density, 32 pound per feet cube, হ্যান্ডেলের ওয়েট কত হবে? তাহলে 32 ইন্টু, এটা সিলিন্ডার যেহেতু বলছে আমরা বলবো পাই 0.75 এর অর্ধেক, 0.375, 0.375 বাই 12 পাই আর স্কয়ার, এইচ হচ্ছে কত? 6 আর 2 8, নাকি?
0.065। এম অফ হ্যান্ডেল কত হবে তাহলে? এরে 32.2 দিয়ে ভাগ দিতে হবে। 2.03 into 10 to the power minus 3। ওকে ফাইন। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই যে মাথায় যে হোলটা আছে ওইটা বের করতে হবে। ওইটা যদি আমরা করি, কারণ যদি ভালো মতো অবজার্ভ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এইখানে এইটুকু তো আয়রনের আছে, ভালো কথা, এইটুকু তো আয়রনের আছে, কিন্তু আয়রনের মাঝখান থেকে এইটুকু তো ফাঁকা আবার। এই যে হোল আছে না, এই যে এইটুকু, এইটুকু যে ফাঁকা, আমার এইটুকু ওয়েট কে বাদ দিতে হবে না? অবভিয়াসলি বাদ দিতে হবে। সো এই ওয়েটটা আমি পাবো কিভাবে? পাবো হচ্ছে এই ভলিউম পরিমাণ, এই ভলিউম পরিমাণ ওয়েট আমার বাদ দিতে হবে, কিন্তু ডেনসিটি কি ইউজ করব? আয়রনের। কেন? কারণ ওখানে আগে আয়রন ছিল। আমি এই যে এই পুরাটা যখন হিসাব করছি, এই যে এইখানে, এখানে কিন্তু আমি হোলকে বিবেচনায় আনি নাই যেখানে হোল আছে, কিন্তু হোলের জন্য তো একটা ওয়েট বাদ যাবে। ওইটা বাদ দেওয়ার জন্য আমাদের আবার এই ওজনটাও করতে হচ্ছে। সো দেখেন, ওয়েট অফ হোল হবে গামা আয়রন ইনটু ভলিউম অফ হোল। সো গামা আয়রন হবে 450 ইনটু পাই আর স্কয়ার এইচ। আর হবে কত? 375 বাই 12 ইনটু 1.5 বাই 12। 0.173। 5.36 into 10 to the power minus 3 slab। প্রথমে জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি হেড করতে চাই, তাহলে আমার প্রথমে যে কাজ করতে হবে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে হোল বাদ দিতে হবে। এবং সেটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে, আমাদের এই সূত্রটা জানি নিশ্চয়ই আগে থেকেই, m/12 l স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস, সিলিন্ডার যেহেতু আমরা ওই ডায়ামিটার অ্যাক্সিসের সাপেক্ষে করতেছি, তাহলে এটা হবে m/12 3r স্কয়ার প্লাস h স্কয়ার। আপনারা ওইখান থেকে ভেরিফাই করতে পারেন। এখন m হেডের জন্য আমাদের সূত্রের ভ্যালু কত হবে? 0.073 বাই 12। এল আর বি কত হবে? এই যে 1.5 আর 2 এর দুইটা হবে, সরি 1.5 আর 4 উপরের দিকে 2 গেল, 2 প্লাস 2 হবে 1.5 বাই 12 তার হোল স্কয়ার প্লাস 4 বাই 12 তার হোল স্কয়ার মাইনাস, এবার হোলের 5.36 into 10 to the power minus 3 by 12 into 3 into r হচ্ছে 0.375 by 12
এর হোল স্কয়ার প্লাস এইচ হচ্ছে 1.5/12 এর হোল স্কয়ার। ও মাই গড, এবার একদম ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আই গেস বোঝা যাচ্ছে যে কি করতেছি। প্রথমে হেডের জন্য পুরোটা সূত্র অ্যাপ্লাই করছি, সেখান থেকে সিলিন্ডারের জন্য সূত্র অ্যাপ্লাই করছি, কোনটা ভ্যালু বসাইছি। বসানোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.8 × 10⁻⁴। এখন এটা আমরা পাইছি কার সাপেক্ষে? এটা পাইছি আমরা জেড অ্যাক্সিসের প্যারালাল কিন্তু সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে। যদি যদি সেটা হয়ে থাকে তাহলে আমরা যে কাজ করব, এবার এটা শিফট করতে হবে। আই জেড, এটা হচ্ছে জেড প্রাইম বলবো, তাহলে আই জেড অফ হেড হবে হচ্ছে আই জেড প্রাইম অফ হেড প্লাস এম ডি স্কোয়ার। কেন? তার কারণ এতক্ষণ পর্যন্ত আমরা কোন অ্যাক্সিসের সাপেক্ষে বের করছি বলেন তো? এতক্ষণ পর্যন্ত বের করছি হচ্ছে এই অ্যাক্সিসের সাপেক্ষে, এই যে এই অ্যাক্সিস। এখন এইটারে আমি শিফট করে নিয়ে যাবো এইখানে। তাহলে এখানে প্রথমে যেটা পাইছি ওটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁴ প্লাস এম কত হবে? এম হবে হচ্ছে পুরা হেড থেকে হোল বাদ দিতে হবে। তাহলে পুরা হেড কত ছিল? এম অফ হেড 0.073, সেখান থেকে হোল বাদ দিলে 5.36 ইন্টু 10⁻⁻3, কিন্তু এর সাথে ডি স্কোয়ার গুণ হবে। ডি কত? ডি হচ্ছে 6 প্লাস 0.75। 0.75 কেন? 1.5 এর অর্ধেক হচ্ছে 0.75 ডিভাইডেড বাই 12 তার হোল স্কয়ার। এটা আমাদের দিবে হচ্ছে 0.022 স্ল্যাগ ফিট স্কয়ার। এই জিনিসটাই ঝামেলা ছিল, এই প্রথমে ঝামেলা বিদায় করতেছি যে হেডের। আচ্ছা আমি রিক্যাপ করব, সমস্যা নেই, আমরা শেষ করি, এরপরে আমরা হ্যান্ডেলের জন্য করবো। এবার হ্যান্ডেলের জন্য যদি করি জেড এর সাপেক্ষে, তাহলে আমার আই হ্যান্ডেল করতে হবে প্রথমে জেড প্রাইম প্লাস এম ডি স্কোয়ার করতে হবে। হ্যান্ডেলের জন্য আমাদের সূত্র হচ্ছে, সিলিন্ডার যেহেতু প্রথমে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে করতে হবে, m/12 3r স্কয়ার প্লাস এইচ স্কয়ার হওয়ার কথা। 3r স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস এম ডি স্কয়ার। ডিটা কত হবে ওটা আমাদের বের করতে হবে, ওটা করা যাবে। সো এম হ্যান্ডেলের ভ্যালু কত? এম হ্যান্ডেলের ভ্যালু হচ্ছে 2.03 ইন্টু 10⁻⁻3। সো 2.03 ইন্টু 10⁻⁻3/12, 3 ইন্টু আর স্কোয়ার। আর এর ভ্যালু হচ্ছে 0.375, 375/12 তার হোল স্কোয়ার প্লাস এইচ কত হবে? 6 প্লাস 2 8, সো 8/12 এর হোল স্কোয়ার। ওকে, প্লাস এম ডি স্কোয়ার। এম এর ভ্যালু অলরেডি 2.03 ইন্টু 10⁻⁻3 আমরা জানি, এবং ডি শিফট করতে হবে কোথা থেকে কত? সো 6 প্লাস 2 8, 8 এর অর্ধেক 4, 4 এর থেকে 2 বাদ দিলে 2 থেকে, সো 2/12।
1.32 into 10 to the power minus 4 slack feet square. ওকে, সো আমাদের হ্যান্ডেল হয়ে গেছে এবং হেড হয়ে গেছে। হ্যান্ডেল হচ্ছে 0.022 প্লাস হেড হচ্ছে 1.32 into 10 to the power minus 4. 0.022132. রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলছিল, তাহলে এখান থেকে এম কে স্কয়ার হবে, যেমন কে নেট হবে হচ্ছে 0.022132 বাই ম্যাস। ম্যাস হচ্ছে হেড প্লাস হ্যান্ডেল মাইনাস হেড, 0.073 plus 2.03 into 10 to the power minus 3 minus 5.36 into 10 to the power minus 3. 0.563. আমরা আজকে এই পর্যন্ত রাখবো, কিন্তু আমাদের মেইনলি আছে হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা করতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে। তারপরে আমরা আমাদের লাস্টে যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে ফ্লেক্সিবল কর্ড আর একটা হচ্ছে নন কোপ্লানার ফোর্স সিস্টেম। এই দুইটা যে কোনো একটা দিয়ে শুরু করবো। মোস্ট প্রবাবলি ফ্লেক্সিবল কর্ড শেষ করতে আমাদের বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা মতো লাগবে। সো নেক্সট ক্লাসে আমরা ফ্লেক্সিবল কর্ড শেষ করব, আর এইটা এটা শেষ করবো। এখানে জাস্ট থিওরি আছে 2 পেজ আর 2টা অঙ্ক আছে, এটা করতে ম্যাক্স আধা ঘন্টা লাগবে। সো এটা আমরা নেক্সট দিনের প্ল্যান, আমরা এটা শেষ করে ফ্লেক্সিবল কর্ড শেষ করব। আমরা এক এক করে শেষের দিকে চলে আসছি, আমরা যতটা সম্ভব শেষ করা যায় আমরা চ্যাপ্টার শেষ করে দিতেছি। আর এটা ফ্লেক্সিবল কর্ড আগামী লেকচারে যদি হয়ে যায়, তাহলে আমরা মোর অর লেস বলা যায় যে স্ট্যাটিক্স শেষ করে ফেলছি। ডাইনামিক্সটা এরপরেই ধরবো, ডাইনামিক্স ধরে শেষ করা যায় কিনা। তো আজকে এই পর্যন্তই থাকতেছে। সবাইকে আল্লাহ হাফেজ।